আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে রয়েছে সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের পঞ্চম পর্বটি। আমাদের প্রথম 4টি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নেবেন। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কত তারিখে? উত্তর হচ্ছে 16 সেপ্টেম্বর 2015 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক বা নাগরিকবৃন্দ কারা? 4টি অপশন রয়েছে: মিশেল হ্যারিসন, রিচার্ড। এ এবং বি উভয়ই কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে ডি, কোনোটিই নয়। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র ব্যক্তি হলেন এ.এস. ওডারল্যান্ড। মনে রাখবেন, এ.এস. ওডারল্যান্ড নেদারল্যান্ডস বংশোদ্ভূত, কিন্তু অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি মুক্তিযুদ্ধে 1 ও 2 নং সেক্টরে যুদ্ধ করেন। এ.এস. ওডারল্যান্ড যুদ্ধ করেন 1 ও 2 নং সেক্টরে, আর তিনি খেতাব পেয়েছিলেন বীর প্রতীকের। তিনি একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন কে? মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31। সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটি এরকম আসতে পারে যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ যে করেছিলেন 1971 সালের 16 ডিসেম্বরে, তখন বাংলাদেশ সময় কখন ছিল, কয়টা ছিল? উত্তর হচ্ছে 4:31। তারা ঢাকার রমনা রেসকোর্স ময়দানে জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজি সই করেন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল, যেটির নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, এই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে সই করেন কারা? জগজিৎ সিং অরোরা এবং জেনারেল নিয়াজি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। এই গানটি 2006 সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত 20টি সেরা গানের মধ্যে 7ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ বিবিসি যে জরিপ করেছিল 2006 সালে, তাদের জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির অবস্থান হচ্ছে 7ম। এই গানটির গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার, এটি সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। মনে রাখবেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির সুরকার আপেল মাহমুদ, গানটির শিল্পী হচ্ছেন গোবিন্দ হালদার। অর্থাৎ গীতিকার এবং শিল্পী হচ্ছেন গোবিন্দ হালদার, সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গানটি রচনা করা হয়। পরের যে প্রশ্নটি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত? এটা অবস্থিত মিরসরাই। মনে রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড ফেনী জেলার সোনাগাজীতে প্রায় 31,000 একর আয়তনে গড়ে উঠেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এটিও খুব গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন এরকম হতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল? 10 জন। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? এটি বলা আছে 61 নং অনুচ্ছেদে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন অ্যালেক্সি কোসিগিন। সঠিক উত্তর বি। এখানে অ্যালেক্সি থাকলেও সঠিক উত্তর হবে অ্যালেক্সি কোসিগিন। 1971 সালের লিওনিদ ব্রেজনেভ ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক দল কমিউনিস্ট পার্টির প্রবল ক্ষমতাধর মহাসচিব। অর্থাৎ মহাসচিব ছিলেন লিওনিদ ব্রেজনেভ। অ্যালেক্সি কোসিগিন ছিলেন প্রধানমন্ত্রী, আর নিকোলাই পদরগর্নি ছিলেন প্রেসিডেন্ট, আন্দ্রেই গ্রোমিকো ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, জ্যাকব মালিক ছিলেন জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? বাংলাদেশে শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজার। কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোল ঘেঁষে হিমছড়ি সমুদ্র সৈকত, আর এই হিমছড়িতেই রয়েছে দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা
বর্ষাকালে এই ঝর্ণার প্রকৃত রূপ দেখা যায়। তাহলে জানা গেল শীতল পানির ঝর্ণা কোথায়? কক্সবাজারে, এবং এটি কক্সবাজারের কোথায়, অর্থাৎ বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজারের। উত্তর হবে হিমছড়িতে। কক্সবাজার শহর থেকে কত কিলোমিটার দূরে? 12 কিলোমিটার দূরে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? সৈয়দ আলী আহসান, তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। জাতীয় অধ্যাপক হিসেবে সৈয়দ আলী হাসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছিলেন, যা সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে? 2032 সাল পর্যন্ত। বাংলাদেশের পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে ইইউ। বাজারটিতে স্বল্পোন্নত দেশ এলডিসি হিসেবে ইবির, অর্থাৎ অস্ত্র ছাড়া বাকি সব পণ্য অধীনে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি পায় বাংলাদেশ। 2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও আরও 3 বছর, অর্থাৎ 2029 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের হাতে বন্দি করার অভিযানের নাম কি? এই অভিযানটির নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। 1971 সালের 15ই মার্চ রাতেই পাক সেনারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য একটি সামরিক অভিযান চালায়, যার সামরিক কোড হচ্ছে অপারেশন বিগ বার্ড। এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে আটক করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচারের নামে তাকে হত্যা করা। এই অভিযান পরিচালনার মূল দায়িত্ব পান ব্রিগেডিয়ার জহির আলম খান। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে? কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় 1846 সালে। কুতুবদিয়া দ্বীপে রাতে নৌ চলাচলের সুবিধার জন্য বাতিঘর আছে। ব্রিটিশ আমলে, অর্থাৎ 1846 সালে নির্মিত পুরনো বাতিঘরটি সাগরগর্ভে বিলীন হওয়ার পর নতুন করে আরেকটি বাতিঘর নির্মিত হয়। তাহলে মনে রাখবেন, কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে? 1846 সালে। এবং এটি কোথায় নির্মাণ করা হয়? এটি নির্মাণ করা হয় কুতুবদিয়া দ্বীপে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন? উত্তর হচ্ছে গ 56 2 ধারা অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের 56 2 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন, তবে শর্ত থাকে যে তাহাদের সংখ্যা অনূন্য নয় 10% সংসদ সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন। অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি? এটি হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা। 59-এর 2-তে বলা আছে জনশৃঙ্খলা রক্ষার কথা। ডক্ট্রিন অফ প্লেজার নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 134 নং অনুচ্ছেদে। কিছু কিছু পদের মেয়াদ রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে থাকে। সংবিধান ভাষায় ডক্ট্রিন অফ প্লেজার বলা হয় একে। বাংলাদেশের সংবিধানের 134 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে, এই সংবিধানের দ্বারা অনুরূপ বিধান না করা হইয়া থাকিলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। জাতীয় সংসদের স্পিকার কার সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করেন? উত্তর হচ্ছে গ রাষ্ট্রপতি। এটি বাংলাদেশ সংবিধানের 79-3 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, সংসদ কর্তৃক বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পিকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের সচিবালয় কর্মচারীদের নিয়োগ কর্মের শর্তসমূহ নির্ধারণ করিয়া বিধি প্রণয়ন করিতে পারিবেন এবং অনুরূপভাবে প্রণীত বিধিসমূহ যে কোনো আইনের বিধান সাপেক্ষে কার্যকর হইবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কতদিন মেয়াদ হতে পারে? জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ 120 দিন মেয়াদ হতে পারে। বাংলাদেশের সংবিধানের 141-এর ক এর 1 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে,
রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। অর্থাৎ তিনি অনধিক 120 দিন 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এটি আছে 141-এর ক-এর 1 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটি বর্ণিত আছে 109 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 111 নং অনুচ্ছেদে উল্লেখ আছে, আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। দক্ষিণের জেলা হলো কক্সবাজার। বাংলাদেশের উত্তরে যেমন পঞ্চগড়, দক্ষিণে হলো কক্সবাজার। আর বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান এবং পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? উত্তর হচ্ছে ক, ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে জেলা আছে 13টি, যেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী। বাংলাদেশের জাতীয় প্রতীকী নিচের কোনগুলি রয়েছে? ধান, পাট, শাপলা। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা রয়েছে। 1971 সালে স্বাধীনতার অব্যবহিত পরেই বাংলাদেশ এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল, যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের 2টি শীষ। চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত 3টি পাতা এবং পাতায় উভয় পার্শ্বে 2টি করে মোট 4টি তারকা। 4টি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের 4টি মূল নীতিকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7ই মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া রয়েছে অপশন, সেখান থেকে সঠিক উত্তরটি হচ্ছে গ, 26শে মার্চ। এটি বাংলাদেশের জাতীয় দিবস। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখব। 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস, 26শে মার্চ জাতীয় দিবস। তারপরে রয়েছে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস। ইপিজেডের পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। 17 মার্চ 2023 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে? 103তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। 17 মার্চ 2023 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2023 উদযাপন করা হয়েছে। এসডিজি এর পুনরূপ কি? এসডিজি এর পুনরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিএস হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এমডিজিএস এর স্থলে প্রতিস্থাপন করা হয়। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2020 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল শিরোনামে একটি কর্মসূচি গৃহীত হয়, যা এসডিজিএস নামে পরিচিত। এসডিজিএস এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 5 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। মনে রাখবেন, দেশে প্রচলিত মোট ব্যাংক নোট, দুঃখিত এখানে মোট লেখা আসছে, এটি হবে নোট। মোট ব্যাংক নোট হচ্ছে 10টি। এর মধ্যে 1, 2, 5 টাকা হচ্ছে বাংলাদেশের সরকারি নোট। মনে রাখবেন, এই 3টি নোট হচ্ছে সরকারি নোট। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের 3টি সরকারি নোট কী কী? উত্তর হচ্ছে 1, 2 এবং 5। তাই সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। বাকি 7টি 10, 20, 50, 100, 200, 500, 1000 এগুলো হচ্ছে ব্যাংক নোট। এই নোটগুলো হচ্ছে ব্যাংক নোট। আর ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। মূল্য সংযোজন কর মূসক একটি পরোক্ষ কর।
আর তাছাড়াও আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পর্ক শুল্ক এই খাত থেকে পরোক্ষ কর হিসেবে আদায় করা হয়। আয়কর একটি প্রত্যক্ষ কর। বাংলাদেশ মূল্য সংযোজন কর চালু করা হয় 1 জুলাই 1991 সালে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন? জুলিও কুরি। শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 10 অক্টোবর 1972 সালে জুলিও কুরি পদকে ভূষিত করে। প্রশ্ন হতে পারে এখানে যে বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন কত তারিখে? উত্তর হচ্ছে 10 অক্টোবর 1972 সালে। এবং এই পুরস্কার প্রদান করা হয় কত তারিখে? 23 মে 1973 সালে। পরের প্রশ্নটি আপনার জন্য কুইজ হিসেবে থাকবে। বঙ্গবন্ধু কত সালে সাভার ডেইরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের ক্যাটল আনেন? 4টি অপশন থাকবে আপনার জন্য: 1973, 72, 74, 75। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। মনে রাখবেন 1971 সালের 1 আগস্ট রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এটি অনুষ্ঠিত হয় 1971 সালের কত তারিখে? 1 আগস্ট। আবার প্রশ্ন হতে পারে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটি কোন দিনে অনুষ্ঠিত হয়? দিনটির নাম হচ্ছে রবিবার। সেতারবাদক রবিশঙ্কর ও বিখ্যাত স্বরবাদক ওস্তাদ আলী আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করেন। তাদের সাথে তবলা ছিলেন ওস্তাদ আল্লাহ রাখা খান। সঙ্গীতানুষ্ঠানের প্রধান ছিলেন জর্জ হ্যারিসন। লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন 40,000 লোকের সমাগমে গান পরিবেশন করেন। এই সঙ্গীতানুষ্ঠানে বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীদের একটি বিশাল দলও অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে রয়েছেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন, বডি ফিঙ্গার ও রিঙ্গো রকস্টারের নাম। কনসার্ট হতে সঙ্গীতে অর্থ ইউনিসেফের তত্ত্বাবধানে শরণার্থীদের জন্য দিয়ে দেওয়া হয়। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া। 1959 সালে বগুড়ায় তেল অনুসন্ধান খনন চালানোর সময় প্রথম বাংলাদেশ ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রমাণিত হয়। তারপর 1985 সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়া আবিষ্কৃত হয় কয়লা। পরবর্তীতে 1998 সালে রংপুরের খালাসপীরে আবিষ্কৃত হয় আরেকটি কয়লাক্ষেত্র। এ পর্যন্ত বাংলাদেশে আবিষ্কৃত কয়লাক্ষেত্রগুলোর মধ্যে বড়পুকুরিয়ায় কয়লা ভূপৃষ্ঠের স্বল্প গভীরতায় অবস্থিত। বর্তমানে এখান থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 1966 সালের 6 দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা ছিল অর্থনীতি বিষয়ক। দফা 3 ছিল দেশের 2টি অংশে 2টি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলিত থাকবে, অথবা উভয় অংশে রিজার্ভ ব্যাংক সহ একটি মুদ্রা থাকবে। দফা 4 ছিল কর ও শুল্ক ধার্য করার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। এবং দফা 5 ছিল প্রতিটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের জন্য পৃথক হিসাব রক্ষা করতে হবে। এই 3টি দফাই ছিল অর্থনীতি বিষয়ক। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা হচ্ছে তামাকের উন্নত জাত। মনে রাখবেন এখানে তুলা অপশনে ছিল। তুলার উন্নত জাতগুলি হচ্ছে রূপালী, ডেলফোস, ডেল্টা পাইন 16 এবং বিএসসি 7। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।